প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের বায়োলজি দ্বিতীয় পত্রের আলোচনা। তো বায়োলজি দ্বিতীয় পত্রের যে অধ্যায় আলোচনা করতেছে সে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের, বিশেষ করে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। তো তোমরা জানো যে অধ্যায় 10 এবং এই অধ্যায়টির নাম হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা, যেটাকে আমরা বলবো ইমিউনিটি। তো এই মানবদেহ প্রতিরক্ষার অধ্যায় 10 আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকেও যে আমরা আলোচনা করেছিলাম যে গত ক্লাসে যে মানবদেহের প্রতিরক্ষার 3টি স্তর রয়েছে। একটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, একটি হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, আরেকটি হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো প্রথম প্রতিরক্ষা স্তর তো আমরা আলোচনা করেছি, যেটা হচ্ছে ভৌত রাসায়নিক প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে কোষীয় এবং রাসায়নিক প্রতিবন্ধকতা। আর তৃতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে ইমিউনি সারাপ। তো এই গত ক্লাসের আমরা এই অধ্যায়ে মোটামুটিভাবে যে জিস্ট আলোচনা করেছিলাম, তোমরা হয়তো ইনশাল্লাহ এই অধ্যায়ে প্রথম জিস্ট আলোচনা যে ছিল গত ক্লাসের টপিকস তোমরা ইনশাল্লাহ বুঝেছ। আজকে সেই প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কিছু টপিকস নিয়ে আমরা আবার পুনরায় তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে তোমরা যেভাবে বায়োলজি অনলাইন ক্লাসগুলো দেখো এবং সেই অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম। এবং আজকে যে ক্লাসটা আমি আশা করি খুব শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগভাবে দেখবে এবং এই মনোযোগী অনলাইন ক্লাস দেখে এবং বাড়িতে যে পাঠ্য বইয়ের সাথে তোমরা ভালোভাবে আয়ত্ত করবা, এতে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের খুব সহায়ক বলে মনে হবে। তো মাই স্টুডেন্ট, তাহলে আজকে যে আলোচনাগুলো আমরা করব, আমরা সবাই খেয়াল করো যে আমরা আজকে যে টপিকস আলোচনা সেই টপিক্সের মধ্যে আমি তোমাদের কিছুটা ধারণা দিচ্ছি যে অর্থাৎ প্রথম প্রতিরক্ষা স্তরের কিছু ত্বক, তারপর প্রথম প্রতিরক্ষা স্তরের কিছু পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করব এবং এছাড়া কিছুভাবে এই প্রতিরক্ষা হয়ে থাকে সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করব। এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে বিশেষ করে মানবদেহের একটা গুরুত্বপূর্ণ রক্তের উপাদান আছে, তোমরা জানো শ্বেত রক্তকণিকা। সেই শ্বেত রক্তকণিকার মধ্যে যে দুটি উপাদান রয়েছে সেই দুটি উপাদান কীভাবে অণুজীবের প্রতি প্রতিরোধ গঠন করে, ইমিউনো সারা গঠন করে, সেই বিষয়ে আজকে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো মাই স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো যে আমি যে ঘরে আছি সেই ঘরে তোমরা মনে করো যে লক্ষ লক্ষ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে আমি বসবাস করতেছি। এবং তোমরা কি জানো যে বিশেষ করে একটা ঘর, একটা জায়গায় লক্ষ কোটি ভাইরাস আছে। এই লক্ষ কোটি ভাইরাসকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি না। এই লক্ষ কোটি ভাইরাসের মাঝেও কত ভাইরাস, বিভিন্ন টাইপের বিভিন্ন অণুজীবগুলো রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলো খালি চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরেও কিন্তু আমরা এইদের মধ্যেও আমরা অবস্থান করতেছি, চলাফেরা করতেছি। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার কেন আমরা কেউ অসুস্থ হচ্ছি না? তো আমরা এইটাই যে কেন অসুস্থ হচ্ছে না, যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যে আমাদের দেহের এমন কিছু প্রতিরোধের যে ব্যবস্থা করে তুলেছে, এই প্রতিরোধের ব্যবস্থার কারণে আমরা সহজে কী হচ্ছে না, আক্রান্ত হচ্ছে না, সহজে ইনফেকশন হচ্ছে না। তো এটা আমাদের দেহে আছে। তো এই দেহের জন্য সবচেয়ে প্রথম প্রতিরক্ষা স্তরটা গঠন করে সেটা হচ্ছে মানবদেহের ত্বক, স্কিন বলবো। এই স্কিন কিন্তু মানবদেহের মধ্যে পুরো দেহটাকেই, ত্বকটাকেই হচ্ছে ত্বক দ্বারা দেহটা আবৃত থাকে। তো এই ত্বক দ্বারা যদি এটা ওপেন থাকতো, তোমরা চিন্তা করে থাকো
একটা জায়গার ত্বকের যে জায়গায় ওপেন থাকে সেই জায়গায় সহজে কিন্তু সংক্রমণ আক্রান্ত হয়ে যায়। আমি গত ক্লাসে বলেছিলাম যে যে জায়গায় পুড়ে যায় বা ক্ষত হয় সেই জায়গায় ব্যাকটেরিয়া, আদার্স ভাইরাস, বিভিন্ন অণুজীবগুলো সহজে সংক্রমিত করে ফেলে। কিন্তু আমাদের ত্বকটা এমনভাবে আবৃত রয়েছে এবং ত্বকটা মধ্যে যে স্তর আছে সেটা আমরা জানি। ত্বকের কয়েকটা স্তর রয়েছে। বাইরের স্তরটা সাধারণত অ্যাপিডার্মিস বলা হয়, যেটাকে হর্নি স্তর বলা হয়। এটা মৃত কোষ বা চাপা কোষ দ্বারা আবৃত থাকে এই অ্যাপিডার্মিস। এবং এই অ্যাপিডার্মিসটা হচ্ছে মধ্যে আমাদের মানবদের যে ত্বকটা, এটা হচ্ছে কি, এটা অ্যাসিড থাকে, সিক্রেশন ঘটে এবং এর পিএইচটা সাধারণত অ্যাসিডিক হয় এবং 3 মাত্রা হয়ে থাকে সাধারণত। তো এই পিএসের মাধ্যমে সাধারণত আমাদের ত্বকের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, যেসব ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া। কোনোভাবে যদি কোনো ক্ষতিকারক যদি ব্যাকটেরিয়া ত্বকের অবস্থান করে, সেখানে টিকে থাকতে পারবে না, কারণ আমাদের স্কিনের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকার কারণে সেগুলোকে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো অবস্থান করতে পারছে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, ত্বক বাদ দিয়ে যে মানবদের যেমন কিছু অংশগুলো আছে যেগুলো হচ্ছে মানুষদের প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে, যে মানুষের চোখের পানি, তো চোখের পানিতে লাইসোজাইম এনজাইম থাকে। মানবদের যে লালাতে সেখানে লাইসোজাইম এনজাইম থাকে। তো আমরা জানি যে মানবদের বিশেষ করে অশ্রুর মধ্যে তোমরা দেখবা যে এটা লাইসোজাইম এনজাইম থাকার কারণে চোখের মধ্যে কোনো পোকামাকড় বা কোনো অণুজীব প্রবেশ করলে সাথে সাথে কী হচ্ছে, সেটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়। আমার লালার মধ্যে আমরা অনেক খাদ্যের মাধ্যমে, আমরা যখন খাদ্য গ্রহণ করি পরিপাকতন্ত্রের মাধ্যমে, সে পরিপাকতন্ত্রের মধ্যে বিশেষ করে লালার মাধ্যমে সে খাদ্যটাকে পরিপাকে সহায়তা করে, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। সে লালা কী করে, এবং এছাড়া কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্যকে কী করে, লালা মিশ্রিত করে, নরম করে। এই লালাতে লাইসোজাইম এনজাইমটা কী করতেছে, সেখানে হচ্ছে এই খাদ্যর সাথে মিশ্রিত করে মিশ্রিত করতেছে। মিশ্রিত করার ফলে যে খাদ্যের মধ্যে বিভিন্ন অণুজীবগুলো প্রবেশ করে, সেই অণুজীবগুলো কী হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এছাড়াও আমাদের বিশেষ করে পরিপাকতন্ত্রে আমরা জানি যে বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনের কারণে সেগুলো কিন্তু ব্যাকটেরিয়া, আদার্স কিছু অণুজীব ধ্বংস হচ্ছে। সেগুলো কিন্তু আমরা কি অণুজীবের বিরুদ্ধে কি প্রতিরোধী ব্যবস্থা গঠন হচ্ছে। তো আমি একটু মাই ডিয়ার স্টুডেন্ট বলবো, বিশেষ করে মানবদের, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, ফিমেল পার্সনে তাদের যোনিদেশের আশেপাশে বিশেষ করে ব্যাকটেরিয়াগুলো থাকে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো থাকে। সেখানে কারণে কিন্তু ত্বকের স্কিনটাকে কী হচ্ছে, মানে একটা অ্যাসিডিক পরিবেশ গঠন করে। এই কারণে অন্যান্য অণুজীবকে কী করে, প্রতিহত ব্যবস্থা গঠন করতেছে। সেটাও কিন্তু এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা। তো আমরা মোটামুটিভাবে এটা আমরা জানতে পারলাম ত্বকটাকে কীভাবে আমরা প্রতিরোধ ব্যবস্থা করতেছে, অশ্রু লালার মাধ্যমে কী প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে, পরিপাকের মাধ্যমে কী প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া যে দ্বিতীয়, আমরা যে বিশেষ করে ত্বকটাকে বিশেষ করে নন স্পেসিফিক আত্মরোগ জীবাণুনাশক হিসাবে বিশেষ করে ত্বকটাকে ভূমিকা রয়েছে। তো আমাদের যে আরেকটি মানে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে আরেকটু আলোচনা করব। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে আমরা যে জিনিসটা আলোচনা করবো, মানবদের রক্ত সম্পর্কে কথা বলবো। তো আমরা জানি যে মানবদের রক্তের মধ্যে 2 ধরনের কণিকা রয়েছে। একটা আমরা জানি যে মানবদের অর্থাৎ রক্তকে 2 ভাগে বিভক্ত হয়। একটা আছে রক্তকোষ বা রক্তকণিকা, একটা রক্তরস। তো রক্তরসকে প্লাজমা বলে, যেটা হচ্ছে 55%। আর রক্তকোষ বা রক্তকণিকা, যেটা ব্লাড কর্পাসকেল বলা হয়ে থাকে। ব্লাড কর্পাসকেল 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। এর মধ্যে অর্থাৎ এই রক্তকণিকার পার্সেন্টেজ থাকে 45%। এই রক্তকণিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ জীবাণুদের প্রতিরোধ ব্যবস্থা গঠন করে কে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা।
এই শ্বেত রক্তকণিকাকে আমাদের কী হচ্ছে মানবদের ডিফেন্স হিসেবে কাজ করে থাকে, সৈনিক হিসেবে কাজ করে থাকে। এই শ্বেত রক্তকণিকাকে আবার সাধারণত দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে দানাময়, একটা হচ্ছে দানাবিহীন। তো দানাময়টাকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়ে থাকে, একটা হচ্ছে স্নোফিল, একটা হচ্ছে বেসোফিল, একটা নিউট্রোফিল। আর দানাবিহীনটাকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে মনোসাইট, একটা লিম্ফোসাইট। তো মাই স্টুডেন্ট, আবার বলতেছি যে দানা বিহীন যে প্রথমটাকে একটু আলোচনা করবো। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা বিশেষ করে রোগ জীবাণু প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করে থাকে সেটা হচ্ছে মনোসাইট, যেটাকে আগে পরিণত অবস্থায় মনোসাইটকে ম্যাক্রোফেজ বলা হয়ে থাকে। এই ম্যাক্রোফেজটা ম্যাক্রো কথা হচ্ছে, ম্যাক্রো হচ্ছে বড়, লার্জকে বোঝাচ্ছে, আর ইট থেকে ভক্ষণ থেকে ম্যাক্রোফেজের নাম করা, অর্থাৎ বড় ভক্ষণকারী বলা হচ্ছে। এই ম্যাক্রোফেজটা হচ্ছে মনোসাইটটা হচ্ছে, তো মনোসাইটটা হচ্ছে এটা বিশেষ করে এটা বৃক্কাকার হয়ে থাকে, এটা হচ্ছে সাইটোপ্লাজম যুক্ত থাকে, এটা বিশেষ করে দানাবিহীন অবস্থায় থাকে, ঠিক আছে। এই ম্যাক্রোফেজটা যখন এটা সাধারণত অর্থাৎ অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং রক্তবাহিকার প্রায় 10 থেকে 20 ঘন্টায় কী হতে বাহিত হয়ে কৈশিক নালিকার ভিতর দিয়ে টিস্যুর অবস্থান করে, এবং এই টিস্যুর মধ্যে সে কী করে অবস্থানকারে কী হচ্ছে সেখান থেকে আকৃতি বড় আকারে ধারণ করার পর এটার আকৃতি প্রায় 40 থেকে 60 মাইক্রোমিটার হয়ে থাকে। এই 40 থেকে 60 মাইক্রোমিটার আকৃতি দান করে, এবং এই মাইক্রোমিটার এবং এইটা বিশেষ করে এর যতগুলো শ্বেত রক্তকণিকার যে দুইটা বা তিনটা উপাদান রয়েছে যারা রোগ জীবাণুকে প্রতিরোধ করে থাকে, তার মধ্যে সবচেয়ে নম্বর ওয়ান হচ্ছে মনোসাইট। এই মনোসাইটকে যখন পরিণত অবস্থায় থাকে, এই মনোসাইটকে পরিণত অবস্থা হলে আকৃতিতে, যেটাকে আমরা কী বলব ম্যাক্রোফেজ বলা হয়। এই ম্যাক্রোফেজটা হচ্ছে সাধারণত রোগ জীবাণুকে ভক্ষণ করে থাকে কীভাবে ফ্যাগোসাইট প্রক্রিয়ায়। অ্যামিবা যেমন ফ্যাগোসাইট প্রক্রিয়াতে কী করে খাদ্যকে গ্রহণ করে থাকে, তেমনি জীবাণুকে ভক্ষণ করে থাকে অর্থাৎ ম্যাক্রোফেজ, সেটাও কি ফ্যাগোসাইট পদ্ধতিতে। এবং এই ফ্যাগোসাইট পদ্ধতি তখন সেই ক্ষণপদীয় চলনের মাধ্যমে হয়ে থাকে। এরা সাধারণত আকৃতিতে ম্যাক্রোফেজগুলো 40 থেকে 60 মাইক্রোমিটার হয়ে থাকে। তো এই 40 থেকে 60 মাইক্রোমিটার এদের সাধারণত একটা মনোসাইট বা ম্যাক্রোফেজ কী করে 100টি ব্যাকটেরিয়াকে একবারে ভক্ষণ করতে পারে। এছাড়াও এই ম্যাক্রোফেজ কী করতে পারে যে লাল কণিকা, তাছাড়া বিশেষ করে বিভিন্ন ভাইরাল, ম্যালেরিয়ার জীবাণু সহকে একবারে ভক্ষণ করতে পারে, ব্যাকটেরিয়া এবং একবারেও ভক্ষণ করতে পারে। এটা হচ্ছে অর্থাৎ ম্যাক্রোফেজের গুণ। তো মাই স্টুডেন্ট, তাহলে ম্যাক্রোফেজ সম্পর্কে আমরা জানলাম। এবারটা আমরা জানবো হচ্ছে বিশেষ করে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ রক্তকণিকা হচ্ছে যেটাকে নিউট্রোফিল আছে। তো নিউট্রোফিলটা হচ্ছে দানাময় শ্বেত রক্তকণিকা। এদের সাইটোপ্লাজম যুক্ত, এদের সাইটোপ্লাজম যে নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ডে বিভক্ত থাকে। এদের যে অর্থাৎ নিউট্রোফিলের যে আকৃতি, সেই আকৃতি হচ্ছে সাধারণত 12 থেকে 15 মাইক্রোমিটার হয়ে থাকে। অর্থাৎ শ্বেত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি উপাদান অর্থাৎ শতাংশের বেশি হচ্ছে অর্থাৎ নিউট্রোফিলের পরিমাণ। নিউট্রোফিলটা হচ্ছে সাধারণত সবচেয়ে বেশি কী করে থাকে অর্থাৎ জীবাণুকে ভক্ষণ করে থাকে, এবং এইটা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি নিউট্রোফিল। এবং নিউট্রোফিলের মধ্যে এবং একটি বিশেষ করে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিদিন 10,000 কোটি কী হচ্ছে বা 100 বিলিয়ন নিউট্রোফিল উৎপন্ন হয়ে থাকে। এরা সাধারণত একবারে 20টি ব্যাকটেরিয়াকে একবার ভক্ষণ করে থাকে, এবং এরা কী করে এরাও কিন্তু ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় কিন্তু জীবাণু ভক্ষণ করে থাকে। তো মাই স্টুডেন্ট, তো আমরা অবশ্যই আমরা জানি যে বিশেষ করে এই রক্তের মধ্যে বিশেষ করে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার মধ্যে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান যারা বিশেষ করে মানবদেহ প্রতিরক্ষা সিস্টেম গ্রহণ করে থাকে
মানবদেহে কি প্রতিরোধের রোগ জীবাণু যেমন প্রবেশ না করতে পারে দেহে, সেটাকে প্রতিরোধ গঠন করে থাকে। সেই দুটো গুরুত্বপূর্ণ অর্থাৎ শ্বেত রক্ত উপাদান সম্পর্কে আমরা জানতে পারলাম। একটি হচ্ছে মনোসাইট, যেটাকে আরেকটা নাম বলবো পরিণত অবস্থা মনোসাইটকে ম্যাক্রোফেজ বলা হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ শ্বেত রক্তকণিকা সেটা হচ্ছে নিউট্রোফিল। এছাড়া আরেকটি কথা মাই ডিয়ার স্টুডেন্ট বলবো, যেটাকে আমাকে লিম্ফোসাইট বলবো। লিম্ফোসাইট হচ্ছে অর্থাৎ দানাবিহীন শ্বেত রক্তকণিকা। এই লিম্ফোসাইট কিন্তু এরাও কিন্তু ইনডাইরেক্ট কী হচ্ছে, অর্থাৎ কি মানবদেহ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতেছে, জীবাণু কি প্রবেশে বাধা করতেছে, জীবাণু করতে সহায়তা করতেছে। লিম্ফোসাইটকে সাধারণত এনকে সেল বলা হয়, ন্যাচারাল কিলার সেল বলা হয়ে থাকে। কেন এটা বাংলা বলা হচ্ছে মারণ কোষ বলা হয়, কী কারণে? সাধারণত লিম্ফোসাইট হচ্ছে ভাইরাস এবং ক্যান্সার মানে বিশেষ করে কোষগুলোকে কী করা হয়, প্রতিরোধ গঠন করে, সেটা থেকে লিম্ফোসাইট। এই জন্য লিম্ফোসাইটকে বলা আছে মারণ কোষ বা যেটাকে এনকে সেল বলা হয়ে থাকে, ন্যাচারাল কিলার সেল। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই লিম্ফোসাইটেও কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তো আমরা বুঝতে পারতেছি যে মানবদেহের যে রক্তকণিকার মধ্যে, ব্লাড কর্পাসকলের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ জীবাণু প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং মানবদেহ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে থাকে, মানবদেহকে ইমিউনিটির সহায়তা করে থাকে, সেটা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এবং শ্বেত রক্তকণিকার আবার বলছি তিনটি উপাদান। প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে 1 নম্বর মনোসাইট, 2 নম্বর হচ্ছে ম্যাক্রোফেজ, যেটা মনোসাইটকে ম্যাক্রোফেজ বলবো, 2 নম্বর যেটাকে বলে নিউট্রোফিল বলবো, আর 3 নম্বর বলবো লিম্ফোসাইট বা মারণ কোষ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, বিশেষ করে এই অধ্যায়ে আমরা বিশেষ করে বিভিন্ন প্রতিরোধের ব্যবস্থা করার জন্য কোন কোন উপাদানের ভূমিকা সম্পর্কে আজকে জানতে পারলাম। অবশ্যই তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই টপিকসগুলো আজকে যে আলোচনা করেছি, তো আমি ইনশাল্লাহ মনে করি সবাই বুঝছো। তো আমি আবার তোমাদের বলবো, যারা আমার প্রিয় শিক্ষার্থী আছে, আমার প্রিয় ভিউয়ার্স এবং দেশে বিদেশে যারা আছে, তাদেরকে অবশ্যই আমার বায়োলজি অনলাইন ক্লাস দেখার জন্য তাদেরকে আমন্ত্রণ থাকলো। এবং সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, এই বলে আজকে আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।